গণিত নিয়ে দুশ্চিন্তার কোনো অন্ত নাই। এই সব দেখে শুনে আমার হৃদয়টার কি অবস্থা হয়েছে দেখতে চাও? যখন শুনি আমার দেশের কচি কচি ছেলে মেয়েদেরকে অঙ্ক মুখস্থ করানো হয়, তখন ঠিক এইভাবে একটি তীর এসে আমার হৃদয়কে ছিদ্র করে দেয়। যখন দেখি বিজ্ঞানের ছেলেমেয়েরা গণিত না পড়ে এইচএসসি পাশ করে যায়, তখন ঠিক এইভাবে 350 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট এসে আমার হৃদয়কে বিদ্ধ করে যায়। পত্রিকায় যখন খবর পড়ি গণিতে খারাপ করে একটি ছোট ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে, তখন ঠিক এইভাবে একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কষ্টে দুঃখে আমার এই ক্ষত বিক্ষত হৃদয় আমাকে প্রশ্ন করে, গণিত পড়ালেখার ক্ষেত্রে আমার মূল কথা হলো এসো মজা নিয়ে পড়ি। গণিত যেহেতু পৃথিবীর সবচেয়ে মজার বিষয় এবং যখন পড়তে হবেই তাহলে এসো মজা নিয়ে পড়ি, সেজন্যই গণিতের রঙে। আর গণিতের রঙের আজকের পর্বে আমরা এমন একটা বিষয় নিয়ে বোঝাবো যেটা আমরা বুঝি কিন্তু বুঝি না, জানি আবার জানি না। ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই প্রশ্নের উত্তরে যে কেউ মুখস্থ বলে ফেলি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এটা কি, এর কোত্থেকে এলো এটা আমরা অনেকেই জানি না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো প্রথম কোন মানুষটি বলেছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা? আমি নিশ্চিত করে বলতে পারি আপনি জানেন না, আমিও জানি না, আসলে কেউই জানে না। তবে এতটুকু আমরা জানি যে প্রাচীন মিশরে আজ থেকে প্রায় 5000 বছর আগে থেকেই মানুষজন এটা সম্পর্কে ধারণা রাখত। তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা কোত্থেকে এলো সেটা এবার একটু দেখার চেষ্টা করা যাক। যখনই আমরা ত্রিভুজ কতটুকু জায়গা জুড়ে আছে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল মাপতে চাই, যে কোনো কিছু মাপতে হলেই আমাদের একটা আদর্শের দরকার হয়। যেরকম আমরা যদি কোনো কিছুর ভর মাপতে চাই, যে একটা জিনিস কতটুকু ভারী, তখন আমরা কোনো একটা পাথরের সাপেক্ষে এটাকে ওজন করি। যেমন যদি 1 কেজি একটা পাথরের তুলনায় কোনো কিছুর ভর 5 গুণ হয়, আমরা সেটাকে বলি 5 কেজি। ঠিক তেমনিভাবে যখন আমরা ক্ষেত্রফল মাপতে চাই, এরকম একটা আদর্শ কোনো কিছু আমাদের দরকার। সেই ক্ষেত্রে আদর্শ হিসাবে চিন্তা করা হয় একটা বর্গক্ষেত্রকে। আগেকার মানুষজন যখন জমি জমা নিয়ে কাজ করতো, তখন সবগুলো ক্ষেত্র মোটামুটি জমিগুলো ছিল চতুর্ভুজ আকৃতির এবং তাদের মধ্যে সবচেয়ে সুষম, 4টা বাহু সমান, 4টা কোণ সমান, এরকম ছিল বর্গক্ষেত্র। এই জন্য বর্গক্ষেত্রকে আদর্শ হিসেবে চিন্তা করা হলো। তো যেই বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 1 একক, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বললাম এটা হচ্ছে 1 বর্গ একক ক্ষেত্রফল। 1 বর্গ একক, ওই বর্গ থেকেই বর্গ একক, আর সেই বর্গটাকে বলা হলো একক বর্গ। তো এরকম এখন এই একক বর্গের তুলনায় কোনো কিছুর ক্ষেত্রফল কত গুণ, সেটাতেই আমরা বুঝে যাব সেটার ক্ষেত্রফল কত। কিরকম, ধরা যাক একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা মাপতে চাই, যার এক বাহু হচ্ছে 3 একক আর এদিকে 5 একক, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ধরা যাক আমরা কোনো ফর্মুলা জানি না, তাহলে আমরা কিভাবে মাপবো? আমরা জানি যে এই 1 বর্গ একক কি, সেটা আমরা জানি যে যার চারিদিকে 1 1 করে আছে, সেটা হচ্ছে 1 বর্গ একক। তো এরকম যদি আমরা বানাতে চাই এখন এই আয়তক্ষেত্রের মধ্যে, কিভাবে বানাবো? এদিকে যেহেতু 3 একক, আমরা এটাকে 3 ভাগে ভাগ করে ফেললাম, আর এদিকে যেহেতু 5 একক, আমরা 5 ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এখন অনেক ছোট 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 ঘর দেখা যাচ্ছে। কতগুলো ঘর আছে? এবং খেয়াল করে দেখুন প্রত্যেকটা ঘর কিন্তু 1 বর্গ একক করে করে, সবগুলো 1 1 করে করে। তাহলে এখানে ঘর কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 15 বর্গ একক। এখন আমরা যদি একটু বুদ্ধিমান ভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করি যে এখানে আসলে 3টা সারি আছে, প্রত্যেকটা সারিতে 5টা করে করে ছোট ছোট ঘর আছে। তার মানে 3 গুণ 5 15। এই যে 3 গুণ 5, এটাই হবে তার মানে এখানে ক্ষেত্রফল। মোট 15টা এখানে 15টা বর্গ একক আছে, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 15 বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের আমরা নতুন একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি এখন, 3 গুণ 5 বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাকে আমরা আসলে ভূমি গুণ উচ্চতাও বলতে পারি। এটাকে যদি ভূমি, এটাকে উচ্চতা বলা যায়, তাহলে এটাকে বলা যায় ভূমি গুণ উচ্চতা। এটা জানলে আমরা এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি, তবে একটু বুদ্ধি করে। কিরকম? এই আয়তক্ষেত্রটাকে আমরা চিন্তা করি এভাবে যে এখানে অনেকগুলো ছোট 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 রেখা মিলে এই আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে। অনেকগুলো ম্যাচের কাঠি এখানে আছে ধরা যায়। যদি অনেকগুলো ম্যাচের কাঠি এখানে থাকে, এবার এটাকে আমরা একটু এভাবে যদি বাঁকিয়ে দিই, তাহলে কিন্তু একটা সামান্তরিক পেয়ে যাবো আমরা। এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আয়তক্ষেত্রটার মতোই হবে, কারণ এখানে তো নতুন কোনো জায়গা তৈরি হয়নি। আগে যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গায় সে খেয়েছে আসলে। তার মানে এটার ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। যাদের এটা বিশ্বাস হচ্ছে না তাদের জন্য একটা কাজ করি, এখান থেকে এই যে অংশ কেটে, এই ত্রিভুজটা কেটে এখানে বসিয়ে দিই।
তাহলে সামান্তরিক থেকে আয়তক্ষেত্র হয়ে গেল। এখন তো নিশ্চয়ই ক্ষেত্রফল একই, তাই বলবেন, তাই না? তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল ওই আয়তক্ষেত্রটারই সমান ভূমি গুণ উচ্চতা। আর এই সামান্তরিকে যদি অর্ধেক করি তাহলে আমরা পেয়ে যাব একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু দাঁড়ান, এই যে আমরা বললাম যে আয়তক্ষেত্র থেকে একটু বাঁকিয়ে সামান্তরিক বানানো যায়, এখানে খেয়াল করুন তো, কেন আমরা বাঁকিয়ে সামান্তরিকে বানাবো? আমাদের যদি অন্যরকম কিছু ইচ্ছা করে যে জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলিয়া যায়, এরকম একটা কোনো কিছু আমরা বানাবো এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে, তাহলেও কি ক্ষেত্রফল 15 বর্গ কি হবে? উত্তর হচ্ছে অবশ্যই। এটাই হচ্ছে এখানে মজা। যখন আপনি একটা জিনিস ভেতর থেকে জানবেন তখন অনেক কিছু আপনি নিজের মতো করে চিন্তা করতে পারবেন। এটি হচ্ছে এই জায়গাটার খুব মজাটা। তো যাই হোক, তার মানে এরকম করে করলেও সেটার ক্ষেত্রফলও ঠিক 15 বর্গ কি হবে। এখানে একটু বেশি চিন্তাশীল মানুষদের জন্য জানিয়ে রাখি, এভাবে বাঁকিয়ে চিন্তা করার ধারণাটি ত্রিমাত্রিক বস্তুদের আয়তনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তো যাই হোক, আমরা পেয়ে গেলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আর তাকে যদি অর্ধেক করি তাহলে পেয়ে যাব হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকে অর্ধেক করলেই পাওয়া যায় ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি, সেটাতে আমরা বৃত্তের ক্ষেত্রফল খুব সহজে পেয়ে যাব। বৃত্তের আমরা জানি পরিধি হচ্ছে টুয়াইস পাই আর। যদি একটা বৃত্তের ব্যাসার্ধ হয় আর, পরিধি হবে টুয়াইস পাই আর, কারণ পরিধি বাই ব্যাস এটাকেই আসলে বলে পাই। তাহলে পরিধি সমান সমান ব্যাস গুণ পাই, ওখান থেকে পরিধি ইকুয়াল টু টুয়াইস পাই আর চলে আসে। তো এই যে বৃত্তটা, সেই বৃত্তের উপরে খুব কাছাকাছি দুইটা বিন্দু চিন্তা করা যাক, এ আর বি। তাহলে কেন্দ্র থেকে যদি দুইটা রেখা টেনে এদেরকে যুক্ত করে দিই তাহলে একটা ত্রিভুজের মতো পেয়ে যাবো না আমরা এখন? কেন এবি তো আর এবি তো সরল রেখা না, তাহলে ত্রিভুজ কিভাবে হবে? এবি ধরে নিন, কারণ খুব ছোট, তো অনেক ছোট হলে এটাকে একটা সরল রেখার মতো চিন্তা করা যায়, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল ও আবি। এই যে ও এবি ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ও এবি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি হচ্ছে এবি গুণ উচ্চতা হচ্ছে কেন্দ্র থেকে এই মাঝখান পর্যন্ত, এটা কত হবে? এটা আর ব্যাসার্ধ, তাহলে হাফ গুণ এবি ইন্টু আর। তার পাশে এখন আরেকটা বিন্দু আমি নিই সি। এবার ও বিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ বিসি গুণ আর। তার পাশে আরেকটা বিন্দু নিলাম ডি, তার হাফ গুণ সিডি ইন্টু আর। খেয়াল করে দেখুন আমি কি করতে যাচ্ছি, আমি সবগুলো ত্রিভুজ যদি এখন আমি যোগ করি তাহলেই তো পুরো বৃত্তটা পেয়ে যাব। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ এবি ইন্টু আর প্লাস হাফ গুণ বিসি ইন্টু আর প্লাস হাফ গুণ সিডি ইন্টু আর প্লাস ডট 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 সবগুলো। তাহলে সব জায়গার মধ্যে কে জানি আছে, হাফ আছে আর আর আছে, কমন নিয়ে ফেলি। হাফ ইন্টু আর যদি কমন নিয়ে ফেলি পাবো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডট 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 ডট। এই যে এবি প্লাস বিসি প্লাস সিডি এই সবগুলো যোগ করলে আসলে কি পাওয়া যায় ভালো করে দেখুন তো। এই ছোট 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 দৈর্ঘ্য যদি আমি যোগ করি তাহলেই তো আসলে পুরো বৃত্তটা পরিসীমা আমরা পেয়ে যাব, পুরো বৃত্তটার পরিধি আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে হাফ গুণ আর ইন্টু টুয়াইস পাই আর, টু মোকাবেলা থাকবে পাই আর স্কোয়ার। এটি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আমরা যেভাবে পেয়েছি ঠিক একইভাবে কোণকের বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। কোণক ধরা যাক এটা একটা সমবৃত্ত ভূমিক কোণক, মানে ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, তার যদি ব্যাসার্ধ হয় আর তাহলে এই পরিধি হবে টুয়াইস পাই আর। তো এটার কোণকের ক্ষেত্রে একটা দারুণ জিনিস হচ্ছে এই বাঁকা যে এই হেলানো তলটা, সেই হেলানো তলে সব জায়গায় হেলানো তলের দৈর্ঘ্যগুলো সমান থাকে। এই দৈর্ঘ্যটাকে আমরা নাম দিলাম এল। এখান থেকে এরকম করে যে দৈর্ঘ্যটা, এই বরাবর যে দৈর্ঘ্যটা, এটাকে নাম দিলাম এল। তো এখন এই কোণকের উপরে দুইটা বিন্দু চিন্তা করা যাক, এ আর বি, আর এটা হচ্ছে ও। তাহলে এই যে ত্রিভুজটা আপনি দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ গুণ ভূমি হচ্ছে এবি গুণ উচ্চতা হচ্ছে এল। এল কিন্তু এই যে বাঁকা তলটা সেটার দৈর্ঘ্য, তাহলে হাফ গুণ এবি ইন্টু এল। তাহলে আরেকটা বিন্দু নিলাম সি, তাহলে এই ও বি সি এটার ক্ষেত্রফল হবে হাফ গুণ বিসি ইন্টু এল, হাফ গুণ ভূমি ইন্টু উচ্চতা। ঠিক একইভাবে যদি আরেকটা বিন্দু ডি থাকতো তাহলে হতো হাফ গুণ সিডি ইন্টু এল। সব জায়গায় হাফ এল এটা কিন্তু আছে, তাহলে হাফ এল যদি কমন নিয়ে নিই, এবি প্লাস বিসি প্লাস সিডি ডট 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 ডট, তার মানে আসলে কি পাওয়া যাচ্ছে? এই যে অংশটুকু এগুলোর যোগফল, এগুলো যোগ করলে আমি কিন্তু এটার পরিধি পেয়ে যাবো। তাহলে হাফ ইন্টু এল ইন্টু টুয়াইস পাই আর, তাহলে আবারও টু মোকাবেলা থাকবে পাই আর এল। এটা হচ্ছে সমবৃত্তভূমি কোণকের এই বক্রতলের ক্ষেত্রফল, এটা আমরা জেনে গেলাম। একইভাবে আমরা আরো অনেক কিছু জানতে পারি, যেমন কেন একটা গোলকের চারপাশের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। এটা খুবই মজা করে দেখানো যায়, সেটা আপনারাও চিন্তা করতে থাকুন, আমি অন্য কোনো একটা পর্বে বোঝাবো। তবে এই পর্বটা শেষ করব একটা ছোট্ট ধাঁধা দিয়ে। 5টা ক্যাপ আছে, মাথার ক্যাপ, তার মধ্যে 3টা কালো 2টা সাদা। তো 3টা ছেলে সামনে দাঁড়িয়ে আছে, সামনাসামনি এরকম করে, একটা আমার সামনে একজন, তার সামনে একজন, এরকম। একদম পেছনে যে আছে সে সামনের দুজনকে দেখতে পারে,
মাঝখানে যে আছে সে শুধু তার সামনের জনকে দেখতে পারে, সামনের জন কাউকে দেখতে পারে না। তো ওই যে ক্যাপ ছিল, 3টা কালো আর 2টা সাদা ক্যাপ ছিল, সেখান থেকে 3টা ক্যাপ এদের মাথায় পরিয়ে দেওয়া হলো। পরিয়ে দেওয়ার পরে পেছনের জনকে জিজ্ঞেস করা হলো, তুমি তো তোমাদের সামনের দুজনকে দেখতে পাচ্ছ, তুমি বলো তো তোমার মাথায় কি রঙের ক্যাপ আছে, তুমি কি বলতে পারো? বলে না, আমি বলতে পারলাম না। সবাই কিন্তু খুবই বুদ্ধিমান, আগে বলে রাখে। মাঝখানের জনকে জিজ্ঞেস করা হলো, তুমি তো তোমার সামনের জনকে দেখতে পাচ্ছ, পিছনের জন কি বললো সেটাও তুমি শুনেছো, তুমি কি বলতে পারো তোমার মাথায় কি রঙের ক্যাপ আছে? সে বললো না, আমিও বলতে পারছি না। এটা শুনে একদম সামনে যে ছিল তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তো তোমাদের পেছনের দুজন কি বলেছে, তোমার পেছনের দুজন সেটা শুনেছো, কিন্তু তোমার সামনে কেউ নেই, তুমি কি আইডিয়া করতে পারো তোমার মাথায় কি রঙের ক্যাপ আছে? সে বললো হ্যাঁ আমি পারি। সে বললো না কি রঙের ক্যাপ আছে, সে বলেছে সে পারে, এবং আমরা জানি যে সে আসলেই পেরেছে। আপনি বলুন তো তার মাথায় কি রঙের ক্যাপ ছিল? ভালো থাকবেন। What is math? What is math? বুঝলি না তুই? What is math?